আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। কিউইডি অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আমি সাদমান তোমাদের সাথে আছি। তো আজকে আমাদের এই ক্লাসটিতে আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে বায়োলজি স্যাম্পল কোশ্চেনটা রয়েছে সেটা সলভ করার ট্রাই করব। এটা কিন্তু আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এটা আপলোড করে দিয়ে থাকে। তো এটা মূলত দেওয়া হয় যাতে তোমাদের যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দাও তো অনেকেই তোমরা কনফিউজ থাকো যে কী ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন টপিক হাইলাইট হতে পারে। তো ওইটার সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্যই মূলত আমরা এই স্যাম্পল কোশ্চেনটা আজকে সলভ করব। তো চলো দেরি না করে আমরা স্যাম্পল কোশ্চেনটা সলভ করে ফেলি। তো চলো এখন আমরা দেখে নিই আমাদের যে বায়োলজি স্যাম্পল কোশ্চেনগুলো এখন আমরা সলভ করার ট্রাই করব। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেলুলার অর্গানেলস ইজ নন মেমব্রেনাস। আমাকে প্রশ্ন করছে যে কোন সেলুলার অর্গানেলটা নন মেমব্রেনাস। তো এখন আমাকে মেমব্রেনাস আর নন মেমব্রেনাস জিনিসটা বুঝতে হবে। তো মেমব্রেনাস হলো যে যাদের একটা কি সেলের আউটার সেলে একটা মেমব্রেন দ্বারা আবদ্ধ আছে, আর নন মেমব্রেনাস কারা যাদের কি আউটার সেলে কোনো মেমব্রেন বা কোনো ওভারল্যাপ নেই। তাহলে আমাদের যত সেলুলার অর্গানিজমস আছে আমরা প্রতিটা অর্গানিজমকে কি দুইটা ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হলো প্রোক্যারিওটিক আর একটা হলো ইউক্যারিওটিক। তাই আমরা যদি এটা একটু স্লাইডে লিখি তোমরা তাহলে বুঝতে আরো একটু ক্লিয়ার হবে তোমাদের। তাহলে আমাদের অর্গানিজমকে আমরা যত বায়োলজিক্যাল যত অর্গানিজম আছে আমাদের এই পৃথিবীর সবকটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রোক্যারিওটিক, একটা হলো ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক কারা যারা একদম মোস্ট প্রিমিটিভ, মানে যারা খুবই আদিকাল থেকে আছে, আদিম, যেমন ব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটিক কারা যারা একটু মানে ডেভেলপড অর্গানিজম বা আমাদের মতো যারা একটু ডেভেলপড স্পিসিস রয়েছে তাদেরকে আমরা ইউক্যারিওটিক বলি। তাহলে এখন আমাদের অপশনগুলি যদি আমরা খেয়াল করি যে দেখো মাইটোকন্ড্রিয়ন, গোলজি বডি, নিউক্লিয়াস, এই তিনটারই কিন্তু কি ইউক্যারিওটিক অর্গানেল, কারণ এই তিনজনেরই কি মেমব্রেন আছে, তারা মেমব্রেন বর্ন অর্গানেলস। কিন্তু একমাত্র রাইবোসোমে এমন একটা অর্গানেল যারা কি প্রোক্যারিওটিকেও থাকে প্লাস ইউক্যারিওটিকেও থাকে। রাইবোসোমকে আমরা বলি কি ইউনিভার্সাল অর্গানেল। তোমরা যারা বইয়ে পড়েছো তোমরা অনেকে এটা পড়ে থাকবে যে আমরা রাইবোসোমকে কিন্তু কি ইউনিভার্সাল অর্গানেল বলে চিনে থাকি। তো সুতরাং যেহেতু এটা এক সেন্সে প্রোক্যারিওটিক প্লাস ইউক্যারিওটিক সেলেও পাওয়া যায়, আর প্রোক্যারিওটিকে তো আমরা আগেই বলেছি যে মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকতে পারবে না, নন মেমব্রেনাস। তো যেহেতু আমার প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং সেলুলার অর্গানেলস ইজ নন মেমব্রেনাস, সো এটার উত্তর আমাদের হবে হলো অপশন ডি, রাইবোসোম। তো এখন এরপরে যদি আমরা কোশ্চেন 2টা দেখি, কোশ্চেন 2তে আমাদের বলেছে হুইচ অফ দ্য ফলোইং সেল সাইকেল ইজ ইনভলভড ইন ডিএনএ রেপ্লিকেশন। তাহলে সেল সাইকেলের কোন স্টেজটা বা কোন প্রসেসটা কি ডিএনএ রেপ্লিকেশনের সাথে জড়িত বা ডিএনএ রেপ্লিকেশনকে ইনভলভ করে, তাই না? তো আমরা যদি সেল সাইকেল পড়ে থাকি, সেল সাইকেলে আমরা জানবো যে সেল সাইকেলে আমার কি তিনটা স্টেজ রয়েছে। প্রথমটা হলো গ্যাপ 1 ফেজ, পরেরটা হলো এস ফেজ বা সিনথেসিস ফেজ, এবং পরেরটা লাস্টটা হলো গ্যাপ 2 বা G2 ফেজ। এটা হলো সেল সাইকেলের একটা অংশ। এটার পরে সবার লাস্টে কি এম ফেজে পরিণত হয়, মানে সেটাকে আমরা বলি মাইটোটিক ফেজ, এবং এই ফেজে গিয়ে আমাদের যে সেল বা কোষগুলি রয়েছে সেগুলি ডিভাইড করা স্টার্ট করে। তাহলে এখন আমার প্রশ্ন বলছে যে কোন স্টেজে গিয়ে ডিএনএ রেপ্লিকেশনটা হয়। তাহলে আমরা সবাই জানি কি গ্যাপ 1 ফেজে সেলটা কি প্রিপারেশন নেয় বিভিন্ন ধরনের তাদের যে সেলুলার অর্গানেলসগুলো আছে বা যে ডিএনএ সিনথেসিস করার প্রসেসগুলিকে তারা প্রিপারেশন নেয়। এস ফেজে গিয়ে তারা ডিএনএ রেপ্লিকেশন সিনথেসিস করে, G2 ফেজে গিয়ে অন্যান্য যে বাকি প্রসেসগুলি রয়েছে সেগুলি সেলুলার প্রসেসগুলো কমপ্লিট করে, ফাইনালি তারা কি এম ফেজে চলে যায়, কি হয় মাইটোটিক সেল ডিভিশন, এগুলি তারা সম্পূর্ণ করে থাকে। তাহলে যেহেতু বলছে যে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয় কোনটাতে বা ইনভলভ হয় কোনটাতে, সো আমাদের অপশন 2 বা কোশ্চেন 2 এর যে অ্যান্সারটা সেটা হবে হলো অপশন সি, এস ফেজ অথবা সিনথেসিস ফেজ। তো কোশ্চেন 3 যদি আমরা লক্ষ্য করি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাবসেন্ট ইন অ্যানিম্যাল সেল। তা আমরা জানি যে আমাদের কোষ তো দুই ভাগে মানে মূলত ভাগ করা যায়, একটা হলো প্ল্যান্ট সেল আর অ্যানিম্যাল সেল। তো প্ল্যান্ট সেল এবং অ্যানিম্যাল সেলের কিছু বেসিক পার্থক্য রয়েছে। সে বেসিক পার্থক্যগুলি চলো আমরা দেখি। যেমন আমরা কিন্তু অপশনগুলো দেখলেই তোমরা অ্যান্সার এটা বের করে ফেলতে পারবা, কারণ অপশনগুলিতেই বলা আছে। যেমন সেল মেমব্রেন প্ল্যান্ট সেল অ্যানিম্যাল সেল দুটার ক্ষেত্রেই পাওয়া যায়, সাইটোসোল প্ল্যান্ট সেল অ্যানিম্যাল সেল দুটার ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু সেল ওয়াল, এই সেল ওয়ালটা কি সম্পূর্ণ প্ল্যান্টেরই একটা প্ল্যান্ট সেল ওয়ালেরই একটা ক্যারেক্টারিস্টিক্স। মানে সেল ওয়াল কিন্তু কি অ্যানিম্যাল সেলে পাওয়া যায় না। সেল ওয়াল কিন্তু আমরা কি অ্যানিম্যাল সেলের মধ্যে দেখতে পাই না, কারণ সেল ওয়ালটা মূলত আমার প্ল্যান্ট সেলেরই একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স বা ইউনিক একটা বৈশিষ্ট্য। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এটা শুধু প্ল্যান্ট সেলে পাওয়া যায়, মানে কি অ্যানিম্যাল সেলে অ্যাবসেন্ট, সুতরাং এই 3 নাম্বারটার উত্তর হবে অপশন সি, সেল ওয়াল। এরপর যদি আমরা আমাদের 4th কোশ্চেনটা লক্ষ্য করি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অর্গানেল কন্টেন অ্যান্ড স্টোর জেনেটিক ইনফরমেশন অ্যাজ ডিএনএ।
তাহলে আমাদের জানি যে আমরা আমাদের বডিতে কোথায় ডিএনএ স্টোর হয় এবং কে স্টোর করে, এটা অবশ্যই এটার উত্তর হবে নিউক্লিয়াস। কেন? কারণ নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম নামে যে পার্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের বডির কি জেনেটিক ইনফরমেশন বা জেনেটিক যেসব ম্যাটেরিয়াল রয়েছে সেগুলি কি মানে ডিএনএ হিসাবে স্টোর করে রাখে, তাই না? এবং ওইটাই কিন্তু পরবর্তীতে আমাদের পরবর্তী যে জেনারেশন রয়েছে বা জেনারেশন টু জেনারেশনকে পাস অন হতে থাকে। তাহলে যেহেতু এখানে বলছে যে কোন অর্গানেলটা জেনেটিক ইনফরমেশন স্টোর করতে পারে ডিএনএ হিসাবে, সো ৪ নম্বরটার উত্তর হবে কি নিউক্লিয়াস। কারণ গোলজি বডি কি ফ্যাট এবং লিপিড ডাইজেশনে হেল্প করে, মানে প্রসেসে। রাইবোজোম তো প্রোটিন সিনথেসিস হেল্প করে, এবং সেল মেমব্রেন কি আমাদের বডির যে বিভিন্ন ধরনের প্রসেসগুলি রয়েছে, বিভিন্ন যে ম্যাটার ইন এন্ড আউট, যে মানে এক্সোসাইটোসিস, এন্ডোসাইটোসিস, এত যে প্রসেসগুলি রয়েছে এগুলি সার্কুলেট করতে সহযোগিতা করে। তার একমাত্র কি নিউক্লিয়াসই আমাদের কি এমন একটা অর্গানেল যারা কি জেনেটিক ইনফরমেশন স্টোর করার ক্ষমতা রাখে। কেন? কারণ নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম আছে। এখন আমাদের যে ৫ নম্বর কোশ্চেনটা দেখো, এখানে খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন। ৫ নম্বর কোশ্চেনে কি বলছে যে 80% অফ টোটাল সেলুলার আরএনএ ইজ কোনটা? এখন আমরা জানি যে আমাদের বডির যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা দুইটা ভাগে বিভক্ত। প্রথম ভাগটাকে আমরা কি বলি ডিএনএ, যেটাকে আমরা বলি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। সেকেন্ড পার্টটাকে কি বলি আরএনএ, যেটা রাইবোনিউক্লিক অ্যাসিড। তো এই আমাদের ডিএনএ নিয়ে আপাতত কোনো কথা বলার দরকার নেই, যেহেতু আমাদের প্রশ্নটাই আরএনএ নিয়ে। তো আমাদের দেখো বলছে যে 80% অফ টোটাল সেলুলার আরএনএ ইজ কোনটা? এখানে দেখো মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ, ট্রান্সফার আরএনএ, জেনেটিক আরএনএ, অনেকগুলো আরএনএ কথা বলছে। যে আমরা জানি যে আরএনএ এর কি অনেক ধরনের বিভিন্ন সাব পার্টিকেল আছে বা সাব ভাগ আছে। যদি আমরা যেমন এমআরএনএ আছে, পরে যেটাকে আমরা যে মানে ইন শর্ট এমআরএনএ বলি, কিন্তু এটা ফুল ফর্ম মেসেঞ্জার আরএনএ। পরে আরআরএনএ আমরা জানি, রাইবোজোমাল আরএনএ, দেন আমাদের আছে টিআরএনএ, ট্রান্সফার আরএনএ, পরে আরো অনেক ধরনের আমাদের আরএনএ আমরা আমাদের বডিতে দেখি। তো যেহেতু এখানে সবচেয়ে বেশি কোনটা আরএনএ এর ভিতরে আছে সেটা জানতে চেয়েছে, তো সেটার উত্তর হবে কি রাইবোজোমাল আরএনএ। কারণ রাইবোজোমাল আরএনএ এর মূল কাজটাই কি প্রোটিন সিনথেসিস করা। তো সুতরাং যেহেতু এখানে একদম ম্যাক্সিমামটা জানতে চাইছে যে 80% অফ টোটাল সেলুলার আরএনএ কি, সেটার উত্তর হবে কি বি অপশন, রাইবোজোমাল আরএনএ। এরপরে যে কোশ্চেনটা রয়েছে আমাদের কোশ্চেন 6, হু ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স? এটা তো একদম আমাদের ছোটবেলাকার পড়াশোনা, কারণ এটা আসলে এখানে এটা খুবই ইজি একটা প্রশ্ন দিয়েছে যে হু ইজ দ্য ফাদার অফ জেনেটিক্স। এটা আমরা চোখ বন্ধ করে এটা উত্তর জানি কি গ্রেগর মেন্ডেল। এটা এখানে আর বাকি অপশন আমাদের দেখারও দরকার নেই, কারণ কি জেনেটিক্স ফাদার বলতেই গ্রেগর মেন্ডেলকে বোঝায়। পরে বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ব্যাকটেরিয়াল সেল ইজ রড স্টেইনড? তাহলে আমাদের দেখো যে ব্যাকটেরিয়ার, আমরা কিন্তু ব্যাকটেরিয়ার বিভিন্ন টাইপস জানি, যেমন ব্যাসিলিয়াস ব্যাকটেরিয়া, কক্কাই ব্যাকটেরিয়া, ভিব্রিও, স্পাইরেলিয়া। ব্যাকটেরিয়ার অনেক ধরনের শেপ, অনেক ধরনের টাইপস বা অনেক ধরনের নেচার আছে। তো এখানে আমাকে বলছে যে রড স্টেইন কোনটা। তো আমাকে যদি আমরা দেখি প্রথমে প্রতিটার যদি আমরা শেপগুলি নিয়ে আলোচনা করি, যেমন কি ভিব্রিও কি ধরনের ব্যাকটেরিয়া, কমা শেপ। ভিব্রিও কি কমা শেপ। তারপর আমাদের স্পাইরেলিয়া হলো স্পাইরাল শেপ, স্পাইরেলিয়া স্পাইরাল। কক্কাস তো কক্কাই শেপ, আমরা তো এটা জানি। আর সর্বশেষে বাকি থাকে ব্যাসিলিয়াস, যেটাকে আমরা বলি রড শেপ। তার মানে আমাদের প্রশ্নের উত্তর আমরা কিন্তু পেয়ে গেছি যে কোনটা রড স্টেইন ব্যাকটেরিয়া, সেটা হবে কি অ্যান্সারে ব্যাসিলিয়াস। কারণ বাকিগুলি কক্কাস কক্কাই শেপ, পরে স্পাইরেলিয়া স্পাইরাল শেপ, পরে ভিব্রিও কমা শেপ। তাহলে একটাও যেহেতু অপশন মিলতেছে না, অপশন ছেলে এ হবে আমাদের রাইট উত্তর, ব্যাসিলিয়াস। এটা হলো আমাদের কি রড শেপ বা স্টেইন। আচ্ছা দেখো, এখন আমাদের ৮ নম্বর যে প্রশ্নটা বলছে সেখানে বলেছে যে ব্যাকটেরিয়া ইউজুয়ালি কজ ডিজিজ বাই। ব্যাকটেরিয়া আমাদের বডিতে, ব্যাকটেরিয়া কিন্তু সবসময় সব ব্যাকটেরিয়া কিন্তু ডিজিজ কজ করে না। ব্যাকটেরিয়া কিছু আছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, কিছু আছে কি নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। তো যেসব প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলি রয়েছে তারা আমাদের বডিতে কিভাবে ডিজিজ তৈরি করে, প্রথমেরটা দেখো রিডিউসিং স্ক্রিন উইনক্লিং, এটা হবে না। কারণ প্রোডিউসিং টক্সিন, এটা হইতে পারে। ডাইজেস্টিং নিউট্রিয়েন্ট, না, ব্যাকটেরিয়া নিউট্রিয়েন্ট ডাইজেস্ট করতে পারে না। আর নান, তাহলে এখানে যেহেতু অপশনে বলে দিতেছে যে আমাদের ব্যাকটেরিয়াগুলি কি আমাদের প্রথমে বডিতে ঢুকে আমাদের কি টক্সিন রিলিজ করে, যার কারণে আমাদের শরীরের অ্যান্টিবায়োটিক্সগুলো অনেক সময় যদি ফাইট করতে না পারে, দেন আমরা কি অসুস্থ হয়ে যায় বা আমাদের বডিতে ডিজিজ তৈরি হয়। তার মানে ব্যাকটেরিয়া সাধারণত আমাদের বডিতে টক্সিন প্রোডাকশনের মাধ্যমে কি ডিজিজ ফর্ম করে থাকে। তাহলে ব্যাকটেরিয়া যেহেতু এখানে সাধারণত বলছে ইউজুয়ালি কজ ডিজিজ বাই কি প্রোডিউসিং টক্সিন। দেখো এখানে আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন বলছে যে হুইচ মাইক্রো অর্গানিজম ইজ রেসপন্সিবল ফর ডায়রিয়া ডিজিজ? কোন মাইক্রো অর্গানিজমটা ডায়রিয়া তৈরি করার জন্য কি বেশি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো আমরা তো এটা জানি, আমাদের কমন জেনারেল সেন্স থেকে আমরা বলতে পারি যে ডায়রিয়াটা কি একটা ব্যাকটেরিয়াল ডিজিজ। তো এখানে আমাকে দেখতে হবে যে কোনটা ব্যাকটেরিয়া আছে, তাই না?
তো যেমন এখানে আমরা যদি দেখি প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, না এটা আমার কি, এটা হলো ম্যালেরিয়ার একটা কি, ম্যালেরিয়ার যে কজিং এজেন্ট প্লাজমোডিয়াম ভিভেক্স বলি, সেটার একটা কি আদার একটা জেনাস বা স্পিসিস বলতে পারি। ক্লস্ট্রিডিয়াম টেটানি, তার এই ব্যাকটেরিয়াটা কি টেটানাস ডিজিজ কজ করে, এটা তো আমরা জানি, ওরা কি টেটানাস তৈরি করে। এই যে স্ট্রেপ্টোকক্কাই ও ডায়রিয়া তৈরি করতে পারে না। তো আর অপশন থাকে ভিব্রিও কলেরা। ভিব্রিও কলেরা কি তৈরি করে, আমরা সকলেই জানি যে ওরা কি কলেরা ডিজিজ তৈরি করে, তাই না? তো কলেরা মানে কি, কলেরা কিন্তু এক ধরনের সিভিয়ার ডায়রিয়া, হুইচ আলটিমেটলি কিন্তু কি ডায়রিয়াতেই আমার, সিভিয়ার ডায়রিয়া বলতে কিন্তু আমরা কলেরা বুঝাচ্ছি, তাই না? তার মানে আমাদের এখানে যদি বলছে যে হুইচ মাইক্রো অর্গানিজম ইজ রেসপন্সিবল ফর ডায়রিয়া ডিজিজ, তো এটার উত্তর হবে কি ভিব্রিও কলেরা, কারণ ভিব্রিও কলেরা থেকে আমাদের কলেরা তৈরি হচ্ছে এবং এই কলেরা থেকে কি আলটিমেটলি আমার ডায়রিয়ার দিকে নিয়ে যাচ্ছে। প্লাজমিডস আর ইউজুয়ালি ফাউন্ড ইন, প্লাজমিডস কোথায় পাওয়া যায়, অ্যামিবা, ব্যাকটেরিয়া, ইস্ট নাকি প্ল্যান্ট? আচ্ছা, প্লাজমিড জিনিসটা কি সেটা আমাকে জানতে হবে। প্লাজমিড হলো একটা কি স্মল একটা রাউন্ড সার্কুলার ডিএনএ, যেটা মূলত কোথায় ব্যাকটেরিয়াতেই পাওয়া যায়। প্লাজমিড কি স্মল এটা রাউন্ড সার্কুলার ডিএনএ। এটা রাউন্ড সার্কুলার ডিএনএ আমরা সাধারণত কাদের মধ্যে দেখতে পারি, সিঙ্গুলার রাউন্ড সার্কুলার ডিএনএ ব্যাকটেরিয়ার ভিতরে। তো প্লাজমিড কোথায় পাওয়া যায়, ব্যাকটেরিয়ার ভিতরে পাওয়া যায়। আমাদের এটার অ্যান্সার হবে অপশন বি। পরের কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করি, হুইচ অফ দ্য ফলোইং সেলস আর ইনভলভড ইন বডি ডিফেন্স মেকানিজম এগেইনস্ট ডিজিজ? আমাদের বডির যে ডিজিজ হয় বা বিভিন্ন ধরনের যে আমাদের বডির অসুখ হয়, সেই অসুখগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য কোন বডি সেলটা আমাদের কি এটার বিরুদ্ধে লড়ে আর কি। তাহলে দেখো এখানে আমাদের অপশনে কি বলছে, রেড ব্লাড সেল, প্যানক্রিয়াটিক সেল, হোয়াইট ব্লাড সেল আর হেপাটিক সেল। তাহলে এখানে দেখো আমরা রেড ব্লাড সেলকে কি নামে ডাকি, এরিথ্রোসাইট নামে আমরা চিনি রেড ব্লাড সেলকে বা আরবিসি। আমাদের ব্লাডে টোটাল সেল কয় ধরনের, 3 ধরনের, একটা হলো আরবিসি, একটা ডাব্লিউবিসি আর একটা কি প্ল্যাটিলেট, তাই না? এটা আমরা সবাই জানি, এগুলো আমাদের পড়া সবারই আমরা। তো রেড ব্লাড সেল বা আরবিসি কি করে এটা আমরা জানি, যে বডির যে আমাদের হিমোগ্লোবিনের যে ব্যালেন্স বা ব্লাডের অক্সিজেনের যে ক্যারিং যে প্রসেসগুলি, সেগুলি তৈরি করতে, মানে মূলত এটা ব্লাডের যে অক্সিজেন বা হিমোগ্লোবিন এই ধরনের যে ফাংশনগুলি আছে সেগুলিতে সিনথেসিস বা সেগুলিকে ভালো মতো রেগুলেট করার জন্য আরবিসিটা ইউজ হয়। আর ডাব্লিউবিসি কে আমরা কি বলি, লিউকোসাইট, তাই না? হোয়াইট ব্লাড সেলকে আমরা কি বলি, লিউকোসাইট। তো লিউকোসাইট বলার কারণ হলো আমাদের বডিতে যখন কোনো ফরেন কোনো প্যাথোজেন বা ফরেন কোনো ম্যাটেরিয়াল বডিতে ঢুকে, তখন কিন্তু এই ডাব্লিউবিসি কিন্তু কি তারা অ্যান্টিবডি ফর্ম করে, তখন এগুলিকে ডিফেন্স করে, এগুলিকে মারে, যে ফরেন যেসব পার্টিকেল বা ভাইরাস ব্যাকটেরিয়া যাই বলি না কেন, যে কোনো ধরনের মোট কথা বডির জন্য, বডির ইমিউন সিস্টেম জন্য যেটা ক্ষতিকর যে ধরনের জিনিস, ওই ধরনের জিনিস যদি আমাদের বডিতে ঢুকে যায়, তখন এই হোয়াইট ব্লাড সেলই কিন্তু কি এটার বিরুদ্ধে দাঁড়ায়। আর আমাদের বাকি যে অপশনগুলো রয়েছে, প্যানক্রিয়াটিক সেল, প্যানক্রিয়াটিক সেল তো বিভিন্ন ধরনের হয় জানো আমরা, যে অ্যালফা সেল, বিটা সেল, যেগুলি থেকে যে ইনসুলিন, পরে সুগার রিডিউসিং সেল এগুলি তৈরি হয়। তো ওই জিনিসগুলি মূলত আমাদের বডির মেকানিজম বা ডিফেন্স মেকানিজমে কাজে দেয় না। আর হেপাটিক সেল তো লিভার সেল, লিভারের যে ফাংশনগুলি আছে সেগুলিকে ভালো মতো রেগুলেট করে। তাহলে যেহেতু বডির ডিফেন্স মেকানিজম বলছে এখানে, তা সেটার উত্তর হবে কি হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট, অপশন সি। তাহলে দেখো এখানে বলছে দ্য টোটাল নাম্বার অফ বোন প্রেজেন্ট ইন দ্য ভার্টিক্যাল কলাম অফ অ্যান অ্যাডাল্ট হিউম্যান। আমাদের অ্যাডাল্ট হিউম্যানের ভার্টিক্যাল কলাম বা আমাদের যে পিঠে যে ভার্টিক্যাল কলামগুলো রয়েছে, এই ভার্টিক্যাল কলামে টোটাল বোন কয়টা? তাহলে এখানে আমাদের অ্যাডাল্ট যে হিউম্যান বিং রয়েছে বা অ্যাডাল্ট যে হিউম্যান, এখানে ভার্টিক্যাল কলামের ভিতরে মোট 24টা ভার্টিব্রেট বোন, 24টা মোট আমার কি ভার্টিব্রে বোন থাকে। একটা থাকে কি স্যাক্রাম, আর একটা থাকে কি ককাক্স। তার মানে এই 24 যোগ 1 25 যোগ 1 26, মোট আমাদের অ্যাডাল্ট একটা হিউম্যানের ভার্টিক্যাল কলামে মোট বোন থাকে কয়টা? 26টা, অপশন বি। এখন দেখো 13 নম্বর যে কোশ্চেনটা বলেছে, অল আর্টারিজ ক্যারি অক্সিজেনেটেড ব্লাড এক্সেপ্ট, মানে কোন আর্টারিগুলি অক্সিজেনেটেড ব্লাড মানে না ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এটা আমাকে জানতে চাইছি। করোনারি আর্টারি অক্সিজেনেটেড ব্লাড অবশ্যই ক্যারি করে, হেপাটিক আর্টারিও কি অবশ্যই অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, রেনাল আর্টারি কিডনিতে এটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এবং সবার লাস্টে দেখো পালমোনারি আর্টারি, এখানেই দেখো আমাদের অ্যান্সার, পালমোনারি আর্টারি কি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে কোথায়? লাংসে, হার্ট থেকে লাংসে নিয়ে যায় আমাদের, তাই না? পালমোনারি আর্টারি কি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাড
ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় যায়, কোথায় দেয়? সে হলো আমাদের যে বডির যে লাংস রয়েছে নিঃশ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে বা এয়ার এক্সচেঞ্জ বা গ্যাসেস এক্সচেঞ্জের কারণে কি পালমোনারি আর্টারিটা ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংসে পাঠায়। তাহলে যেহেতু আমাকে প্রশ্ন বলছে যে কোন আর্টারিটা অক্সিজেনেটেড মানে ব্লাড ছাড়া ক্যারি করে, সেটা উত্তর হবে কি পালমোনারি আর্টারি। আচ্ছা, এখন আমাদের যে পরের যে কোশ্চেনটা রয়েছে, অ্যাকর্ডিং টু দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস প্রোটোজোয়ান্স আর ইনক্লুডেড ইন দ্য হুইচ কিংডম? প্রোটোজোয়ান্সরা কোন কিংডমে অবস্থান করতেছে বা কোন কিংডমে পড়েছে সেটা জানতে চাইছে। যে আমাদের যে আর.এইচ হোয়াইটটাকার নামে একজন বিজ্ঞানী, সে যে 5 কিংডম ক্লাসিফিকেশন করে দিয়েছিল অর্গানিজমের, তো ওইটার ভিতরে যারা প্রোটোজোয়ান তারা কোন মানে গ্রুপের ভিতরে পড়ছে বা কোন কিংডমের মধ্যে পড়ছে। তো এটা একটা মনে রাখার সহজ একটা উপায় হলো P4 প্রোটোজোয়ান, P4 প্রোটিস্টা। এটা তোমরা এরকম করে মনে রাখতে পারো। এখন তোমরা বলতে পারো যে এখানে পি দিয়ে তো প্ল্যান্টিও আছে, এখন প্রোটোজোয়ান্সটা তো আর গাছ না। প্ল্যান্টে বলতে তো আমরা সাধারণত কি গাছপালা সম্পর্কে বুঝি। তো প্রোটোজোয়ান্সটা কি কোনো না কোনো একটা মাইক্রো অর্গানিজম বা কোনো না কোনো একটা কি অ্যানিমাল স্পিসিসের ভিতরে পড়তেছে, মাইক্রো অর্গানিজমস আর কি এক কথায়। তো যেহেতু ওর গাছটা এই জন্য আমরা হিসাব করবো না, যেমন P4 প্রোটোজোয়া, P4 প্রোটিস্টা, এইভাবে আমরা মনে রাখবো। আমাদের পরের যে প্রশ্নটা রয়েছে, দ্য প্রোডাকশন অফ এটিপি বাই প্ল্যান্ট ইউজিং দ্য এনার্জি সানলাইট। তাহলে এখানে দেখো আমার কি, দেখো কোশ্চেনের ভিতরে অ্যান্সার বলে দিতেছে আমার কি প্রোডাকশন হবে, এটিপি। এটিপির ফুল ফর্ম আমরা কি জানি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আর কিসের মাধ্যমে প্রোডাকশন হবে, প্ল্যান্ট ইউজিং দ্য এনার্জি অফ সানলাইট। আমার এখানে কি সানলাইটের ইউজ হইতেছে, তাই না? তাহলে দেখো অপশনে আমার কি কি আছে, তাহলে দেখো এই বি আর সি অপশন আগেই বাদ। কেন আগেই বাদ? কারণ এখানে যেহেতু সানলাইটের ব্যবহার হয়েছে, আমার অপশনে দেখতে হবে কোথায় ফোটো কথাটা উল্লেখ আছে, যেমন এই যে এ তে আছে আর সি তে আছে, তাই না? যেহেতু সানলাইটের ইউজ হতেছে, তাহলে বি আর সি আমাদের এখানে অপশন আগেই বাদ। আর কি আমাকে এখানে হিন্ট দিছে যে প্রোডাকশন অফ এটিপি, এটিপি তো প্রোডাকশন হইতেছে। তাহলে এটিপি মানে তো আমরা জানি কি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তাহলে এটা কি আমাদের বায়োলজির একটা এনার্জি কারেন্সি, তাই না? অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। সুতরাং আমাকে এখানে দেখতে হবে যে এটিপি ফসফেট যেহেতু, তাহলে ফসফোরিলেশন। তাহলে আমার ফটোসিনথেসিস তো কি ফটোসিনথেসিস এটিপি প্রোডাকশন না, কিন্তু এর পাশাপাশি আরো অন্য মানে কেমিক্যাল এনার্জির মাধ্যমে কি আরো অন্যান্য প্রোডাক্টও ফর্ম হয়। তার মানে যেহেতু আমরা এখানে বলছি যে দ্য প্রোডাকশন অফ এটিপি বাই প্ল্যান্টস ইউজিং দ্য এনার্জি সানলাইট, ইট ইজ অপশন এ ফটোফসফোরিলেশন। ফটোফসফোরিলেশন কেন? ফটো কথাটা সানলাইটের জন্য আসে, আর ফসফোরিলেশন হলো প্রোডাকশন অফ এটিপি। তার মানে দেখো প্রশ্নের সাথে অ্যান্সার মিলে গেছে। এরপরে 16 নম্বর যে আমার কোশ্চেনটা রয়েছে, দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অর্গান ইজ রেসপন্সিবল ফর মেটাবলিজম? মেটাবলিজম বা বডির যে বিভিন্ন মেটাবলিক ফাংশন করার জন্য আমার কি কোন অর্গানসটা ইম্পর্টেন্ট? দেখো লিভার, স্টোমাক, লাংস আর কি হার্ট। তাহলে এখানে দেখো লিভারকে আমরা কি বলি, বডির অর্গানিক ল্যাবরেটরি বলা হয়, তাই না? বডির অর্গানিক ল্যাবরেটরি, লিভারকে কেন অর্গানিক ল্যাবরেটরি বলা হয়? কারণ আমাদের বডির যে ভাইটাল মানে এখানে প্রায় 800 বেশি মানে 800 এর প্লাস কেমিক্যাল রিয়াকশন লিভারে হয় আমাদের বডির। বিভিন্ন ধরনের যে ইম্পর্টেন্ট যে কেমিক্যাল রিয়াকশনগুলো আছে আমাদের বডির, 800 প্লাস কেমিক্যাল রিয়াকশন। আমাদের বডির কি বিভিন্ন এর ভিতরে মেটাবলিজম বিভিন্ন ধরনের পড়ে। আর স্টোমাক কি, স্টোমাক তো আমাদের ইউজার ডাইজেশনের জন্য, খাদ্য খায় আমাদের ডাইজেস্ট হয়, এটা তো আমরা জানি। আর লাং কি আমাদের এয়ার এক্সচেঞ্জ বা কি নিঃশ্বাস প্রশ্বাসের জন্য আমাদের কি ইউজ হয় বা হেল্প করে আমাদের বডির। আর সবার লাস্টে হার্ট তার কি করে, হার্ট আমাদের বডির যে ব্লাড সার্কুলেশন রয়েছে এবং আমাদের বডিটার ঠিকঠাক মতো যেন ব্লাড প্রতিটা অর্গানে যায় বা প্রতিটা পজিশনে যেন যেতে পারে, সার্কুলেশন করার জন্য কি আমাদের ব্লাড হেল্প করে। তো যেহেতু আমার অপশনে বলছে যে কোন অর্গানটা মেটাবলিজমের জন্য হেল্প করে আমাদেরকে, তাহলে সেটার উত্তর হবে কি অপশনে লিভার। এটা দেখো এটা একদম একটা ইজি প্রশ্ন, কারণ এটা প্রশ্নের সাথেই দেখো অ্যান্সারটা বলে দিতেছে যে ট্রাইগ্লিসারাইড কি, এটা আসলে এটা কি প্রোটিন, এটা কি কার্বোহাইড্রেট না লিপিড নাকি নিউক্লিক অ্যাসিড? তাহলে দেখো গ্লিসারাইড বলতেছে। গ্লিসারাইড বলতে আমরা কি, তোমরা এখানে তোমরা অবশ্যই জানো যারা এরকম নামের শেষে যাদের গ্লিসারাইড বা এরকম কোনো ওয়ার্ড থাকে, সেটা কি চোখ বন্ধ করে কি এটা লিপিড হয়ে যায়, তাই না? আর অ্যামাইলেস, সুক্রেস এগুলি কার্বোহাইড্রেট, আবার যেমন পেপটস এইগুলি কি প্রোটিন, তাই না? তো ডিএনএস, আরএনএস এরকম যেগুলিতে নামে ডিএনএ, আরএনএস এরকম এনজাইম থাকবে সেগুলি নিউক্লিক অ্যাসিড। আর যেগুলি এরকম ট্রাইগ্লিসারাইড, পলিগ্লিসারাইড এরকম বিভিন্ন ধরনের যে গ্লিসারাইড এরকম নাম শোনা শুনলে এগুলি তোমরা কি গ্লিসারিক অ্যাসিড, এগুলিকে আমরা বলি লিপিড। আর বাকিগুলি হলো প্রোটিন বা কার্বোহাইড্রেট। আচ্ছা দেখো এখন বলছে যে
এনএডি বা নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এটা কি? এটা কি কোফ্যাক্টর, প্রোটিন, কোএনজাইম না কার্বোহাইড্রেট? আমরা এটা জানি যে এনএডিটা কি? এটা একটা কোএনজাইম। কোএনজাইম বলার পিছনে এটা রিজন হলো, এটা এনজাইম কেন না? কারণ কোএনজাইম মূলত কারা? কোএনজাইম হলো তারা নিজেরা এনজাইম না, কিন্তু তারা অন্যান্য যে এনজাইমগুলি রয়েছে ওই অন্যান্য এনজাইমগুলির ফাংশনকে মানে আরো যেন ভালোভাবে করতে পারে বা ফাংশন বাড়ায় দিতে সহযোগিতা করে। কোএনজাইমটা মূলত কি? এনজাইমকে হেল্প করে। এনজাইম হেল্পার নামেও তোমরা তাদেরকে বলতে পারো। তারা কি মূলত এনজাইমদেরকে হেল্প করে, তাই না? তাদের ইফিকেসি বা অ্যাকুরেসি বাড়ানোর জন্য। তো এনএডি কি করে? আমাদের যে সেলুলার রেসপিরেশন আছে সেখানে কি রেডক্স রিঅ্যাকশনগুলিকে বাড়ায় দিতে সহযোগিতা করে আমাদের। এনএডিটা মূলত কি আমাদের সেলুলার রেসপিরেশন, বডির সেলুলার রেসপিরেশনে যে রেডক্স রিঅ্যাকশনগুলি রয়েছে সেই রিঅ্যাকশনগুলি এফিসিয়েন্সি বা প্রফিসিয়েন্সি যাই বলি না কেন সেগুলিকে বাড়ায় দিতে সহযোগিতা করে। তো সুতরাং এনএডিকে আমরা কি বলতে পারি? একটা কোএনজাইম বলতে পারি। আচ্ছা, এখন আমাদের যে প্রশ্নটা রয়েছে যে ডেন্টাল ক্যারিস ইজ কজড ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ, আমাদের দাঁতের যে সমস্যা হয় বা দাঁত রিলেটেড কোনো প্রবলেম হলে এটা কিসের অভাবে হয়? এটা কেন কিসের অভাবে হয় বলো তো? এটা উত্তর হলো ক্যালসিয়াম। এটার বলার মানে ক্যালসিয়াম বলার রিজন হলো আমাদের দাঁত, আমাদের টুথ কিন্তু কি একটা কম্পাউন্ড দ্বারা তৈরি, যেটা কি আমরা বলি এনামেল। আমাদের দাঁতের এনামেল, তাই না? এই এনামেল কিন্তু কি একটা ক্যালসিয়ামের ডেরিভেটিভ। আমাদের দাঁতে যে এনামেল রয়েছে এনামেল কিন্তু মূলত ক্যালসিয়ামের একটা ডেরিভেটিভ। তো এই আমাদের এনামেল যদি দাঁতের ক্ষতিগ্রস্ত হয়, এটা ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে রিজন হলো অবশ্যই যে ভাইরাস ব্যাকটেরিয়া যদি আক্রমণ করে, পরে যদি বডিতে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি অল্প হয়, কিংবা যদি কেউ দাঁত ঠিকঠাক মতো পরিষ্কার না রাখে, তো নানানভাবে এই এনামেলটা ক্ষতি হতে পারে। তো ক্ষতি হলে কি আলটিমেটলি কি দাঁতের সমস্যা হবে, আর দাঁতের সমস্যা মানে কি ডেন্টালের সমস্যা বা ডেন্টাল ক্যারিস। সুতরাং এটার উত্তর হবে ক্যালসিয়াম। নেক্সট আমাদের যে কোশ্চেনটা রয়েছে 20 নাম্বার, the type of symbiosis in which one organism receives no benefit and is often injured while supplying nutrients or shelter for the other organism is known as what? আচ্ছা দেখো, এখানে প্রশ্নের দুইটা ইনফরমেশন দিছে। একটা হলো যে প্রথম অর্গানিজম কোনো সে বেনিফিট তো উল্টা পায় না, উল্টা তার কি আরো ক্ষতি হয়। ইনজিওর্ড মানে সে বেনিফিট পাচ্ছে না কিন্তু ক্ষতি হইতেছে তার আরেকটা অর্গানিজমকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করার সময়। তার মানে সে নিজে তো কোনো বেনিফিট পাইতেছেই না, বরং তার আরো ক্ষতি হয়ে যেতেছে অন্য একটা অর্গানিজম, অন্য একটা কোনো এলিমেন্ট অ্যানিমেলকে নিউট্রিয়েন্ট দেওয়ার সময়। তো এই ধরনের যে সিম্বিওসিস প্রসেসটা, সেটাকে আমরা কি প্যারাসিটিজম বলে থাকি না? কারণ তোমরা যদি প্যারাসিটিজমের ডেফিনিশনটা লক্ষ্য করো, প্যারাসিটিজম বলতে বোঝায় যে যখন দুইটা অর্গানিজম একটা অর্গানিজম থেকে অন্যকে কি করবে, খাদ্য দিবে এবং ওর কোনো বেনিফিট পাবে না, উল্টা বরঞ্চ ওর আরো লস হবে। তা এই আর দ্বিতীয় যে অর্গানিজমকে খাদ্যটা দিবে ওর আর কি। তো সুতরাং নিজের তার কোনো বেনিফিট না হওয়া সত্ত্বেও তার যেহেতু উল্টা আরো ক্ষতি হইতেছে, এই ধরনের যে রিলেশন সেটাকে আমরা বলতেছি প্যারাসিটিজম। আর মিউচুয়ালিজম তো আমরা জানি যে দুইটা অর্গানিজম একে অপরকে সহযোগিতা করবে, একে অপরের চেয়ে বেনিফিট পাবে, মানে এখানে কারোই দুইজনেরই বেনিফিট হবে, কারো কোনো ক্ষতি হবে না। এখানে দুজনেরই কি বেনিফিট হবে, বরং কারো হলো ক্ষতি হবে না। আর এন্ডোসিম্বায়োসিস বলতে বোঝাই হলো যখন কোনো একটা অর্গানিজম আরেকটা অর্গানিজমের ভিতরে বাস করে আর তার থেকেই নেয়, মানে হোস্টের থেকেই তোমার বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস এগুলি নেয়, তাদেরকে আমরা বলতেছি কি এন্ডোসিম্বায়োসিস। আর যেহেতু এখানে আমার প্রশ্নে বলছে যে সে কোনো বেনিফিট পায় না, বরং তার আর ক্ষতি হচ্ছে বা ইনজিওর্ড হচ্ছে সে, সুতরাং এটার উত্তর হবে কি প্যারাসিটিজম। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং টিস্যুস ইনভলভড ইন ট্রান্সপোর্টিং ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্ট? তাহলে ট্রান্সপোর্টিং টিস্যু কি আমরা জানি না? ট্রান্সপোর্টিং টিস্যু কিন্তু কি দুই ধরনের হতে পারে, একটা হলো জাইলেম, একটা হলো ফ্লুয়েম। তো জাইলেম টিস্যু কি করে? জাইলেম টিস্যু হলো প্ল্যান্টের যত এই যে ওয়াটার আর নিউট্রিয়েন্টস এগুলি আছে, এগুলি সে কি সাপ্লাই দেয়। আর ফ্লোয়েম টিস্যু কি করে? ফ্লোয়েম টিস্যু মূলত আমার যে সুক্রোজ এবং অন্যান্য যেসব আদার অর্গানিক কম্পাউন্ডগুলি রয়েছে, আদার এই অর্গানিক কম্পাউন্ডগুলি এই হলো ফ্লোয়েম হলো কি ট্রান্সপোর্ট করে। আর যেহেতু আমার প্রশ্ন বলছে ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্ট কে সাপ্লাই করে বা কে ট্রান্সপোর্ট করে, এটার উত্তর হবে কি জাইলিন বা জাইলেম যাই বলো না কেন। দ্য রিচেস্ট সোর্স অফ ভাইটামিন ডি ইজ, এখন দেখো ভাইটামিন ডি কি মিল্ক, কড লিভার অয়েল, চিজ, স্পিনাচ। এখন দেখো মিল্ক থেকে আমরা কি পাই? ক্যালসিয়াম পাই, প্রোটিন পাই, তাই না?
কড লিভার অয়েল থেকে আমরা কি ভিটামিন ডি পাই, চিজ থেকে আমরা কি ফ্যাট পাই, প্রোটিন পাই কিছু পরিমাণ, আর লাস্টে যে স্পিনাচ সেখান থেকে আমরা কি পাই, ভিটামিন এ, কে, সি, অনেক ধরনের ভিটামিনই পাই, তাই না? আয়রন, এখান থেকে আমরা ভিটামিন B12। তো তার মানে আমার অপশন কোনটা চাইছে, দ্য রিচেস্ট সোর্স অফ ভিটামিন ডি। এখানে আমরা দেখেই বলতে পারতেছি এটার উত্তর হবে কি, কড লিভার অয়েল, অপশন বি। এটা দেখো, এটা একটা খুবই ইজি একটা প্রশ্ন দিয়েছে। এটা হলো আমাদের যে বোটানির যে চ্যাপ্টার 2 সেল ডিভিশন, সেখান থেকে দিয়েছে যে অঙ্কোজিনস আর ইনভলভড ইন দ্য ডেভেলপমেন্ট অফ হোয়াট। অঙ্কোজিন কিসের ডেভেলপমেন্ট তৈরি করে? এটার এক কথা উত্তর হলো কি, ক্যান্সার। কারণ অঙ্কোজিনসটা কি, কার্সিনোজেনিক সাবস্টেন্স কি অলওয়েজ ক্যান্সার তৈরি করবে। আরেকটা দেখো খুবই ইজি প্রশ্ন, এটা তোমার দিয়েছে এখানে যে দ্য এলাবোরেশন অফ এইডস মানে কি? এটা তো একটা ছোট বাচ্চাকেও আমরা বলতে পারবো, যারা নর্মাল মানে যে বায়োলজি কোনো পড়েও নেয় সেও আই গেস বলতে পারবে যে এইডস মানে কি। এইডস মানে হলো কি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, অপশন বি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, এইডস মানে। আচ্ছা, আরেকটা দেখো বলছে যে ল্যাক অফ ইনসুলিন সিক্রেশন ইন হিউম্যান বডি মে কজ কি? এটা তো আমাদের ঘরে ঘরে এখন দেখতে পাই আমরা, ইনসুলিনের অভাব হলে কি হয়? ইনসুলিনের অভাব হলে আমাদের ডায়াবেটিস হয়, কারণ গ্যাস্ট্রিক আলসার হয় না, অ্যাজমাও হয় না, রিউমেটয়েড অ্যারিথ্রিসিস তো আরো হয় না। তো যেহেতু ল্যাক অফ ইনসুলিন সিক্রেশন প্রশ্নই বলে দিছে, ল্যাক অফ ইনসুলিন সিক্রেশন হওয়া মানে কি, ডায়াবেটিস হওয়া। তো আলটিমেটলি এটার উত্তর হবে কি, ডি। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো বা একটা বেসিক ধারণা পেয়েছো যে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে। তো তোমরা যারা সামনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছ বা অ্যাডমিশন টেস্ট দিতে আগ্রহী, তারা আরও ইন ডিটেইল গাইডলাইনের জন্য কিউইডি অ্যাডমিশনের যে ফেসবুক পেজ রয়েছে এবং যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে তোমরা মেসেজ দিতে পারো, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।